আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি আছি মোহাম্মদ মমিনুল হক, সহকারী শিক্ষক সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের ৪৩ পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো নিয়ে। তোমাদের পাঠ্যপুস্তকের ৪৩ পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা করব যোগ। এর আগের পর্বগুলোতে তোমাদের যোগ বিয়োগ করতে আমরা শিখিয়েছি। আজকে দেখো সেই আলোচনা ধারাবাহিকতা দুটো অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে ধরনের অঙ্কগুলো নিয়ে তোমাদের অসুবিধা হয়। কেমন? যেমন তোমাদের ৪২ পৃষ্ঠার ৯ নম্বর গাণিতিক সমস্যা এবং ১০ নম্বর, এই দুটি সমস্যা আমরা সমাধান করি। তোমরা খেয়াল করে দেখো। দেখা যায় আমার ডান পাশের সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ এবং প্রথম সংখ্যার বা বাম পাশের সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০। ০ থেকে ৩ তো বিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করব? ০কে ১০ ধরবো, তাই তো? তো ১০ ধরলে ৩-এর পর থেকে গুণ। ৩ কত হলে ১০ হবে, অর্থাৎ ৩-এর সাথে আর কত যোগ করলে ১০ হবে। ৩-এর পর থেকে গুণ। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। অর্থাৎ আমার হাতের কড়েতে, হাতের আঙ্গুলে আমরা দেখতে পাচ্ছি ৭ ঘর। ৪ আর ৩ ৭। একটু বাম পাশে ফাঁকা জায়গা রেখে লেখো ৭। ০কে যেহেতু তুমি ১০ ধরেছো, তোমার হাতে ১ আছে। সেই ১ এই ৮-এর সাথে দশক স্থানীয় অঙ্কের সাথে, ডান পাশের সংখ্যা দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে ৮ আর ১ ৯। ৯, ০কে আমরা ১০ ধরবো। ৯ কত হলে ১০ হবে? ৯-এর পর ১ হলে ১০ হবে, অর্থাৎ ১০ থেকে ৯ বিয়োগ করে ১। আবার এই ০কে ১০ ধরার জন্য তোমার হাতে কিন্তু আবার ১ ছিল। এই ১ আবার এই শতক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। ৯ আর ১ ১০। ১০ কত হলে আবার এই ০কে আমরা ১০ ধরবো। ১০ কত হলে ১০ হবে? ০ হলে। এই ০কে আবার ১০ ধরার কারণে তোমার হাতে কিন্তু আবার ১ রয়ে গেছে। এই ১ এই হাজার স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। ৫ আর ১ ৬। ৬ কত হলে ৬ হবে? ০ হলে, তাই তো? অর্থাৎ এই দুটি সংখ্যার বিয়োগফল তোমার ১৭। তুমি অঙ্ক করতে গিয়ে তোমার যেখানে বিয়োগফল ০ আছে ০ দিয়েছো, ওখানে কোনো সমস্যা নেই। আরেকটি সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। সবগুলো অঙ্ক একই রকমভাবে করার চেষ্টা করি। ১ কত হলে ১০ হবে? ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তোমার আঙ্গুলে দেখো আমরা যেই জায়গায় বসেছি ১০ পেতে, সেইখানে আছে ৪, ৪, ৮ আর ১ ৯। বাম পাশে ফাঁকা রেখে লেখো ৯। হাতে ১। ৪ আর ১ ৫। ৫ কত হলে ২ থেকে তো ৫ বিয়োগ করা যায় না, আমরা ২কে ধরবো ১২। ৫ কত হলে ১২ হবে? ৫-এর পর থেকে গুণ। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। খেয়াল করে দেখো কত ঘর পর্যন্ত আমরা গিয়েছি? ৪ ঘর, আর এখানে ৩ ঘর, ৭ ঘর। অর্থাৎ এখানে আমরা লিখব ৭, হাতে থাকে ১। হ্যাঁ, ২কে ১২ ধরেছি, আমার হাতে ১ আছে। ওই ১ এই ৫-এর সাথে আবার যোগ করে, শতক স্থানীয় অঙ্ক ৫-এর সাথে যোগ করলে ৬। ৬ কত হলে? ৩কে তো আমরা ৩ থেকে ৬ বিয়োগ করতে পারবো না, 3কে ১৩ ধরবো। ৬ কত হলে ১৩ হবে? ৬-এর পর থেকে গুণ। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাই তো? এখানেও আমরা দেখতে পাচ্ছি ৭। আবার হাতে ১। ৩কে আমরা ১৩ ধরেছিলাম, হাতে ১ আছে। এই হাজার স্থানীয় অঙ্কের সাথে ৭ আর ১ ৮। ৮ কত হলে? ৯ হবে, ১ হলে। কেমন? আশা করি বুঝতে পেরেছো সবাই। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের ৪২ পৃষ্ঠার সবগুলো গাণিতিক সমস্যা তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করো। এবার আছো আমরা ৪৩ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করি। কেমন? ৪৩ পৃষ্ঠায় দেখো একটা ক্রিকেট খেলায় সুজন ১২০ রান করলো, সুমন ৮৫ রান এবং সুজয় ৬৭ রান করলো। তারা একত্রে কত রান করলো? অর্থাৎ একত্রে মানে সমষ্টি, যোগ, সব মোট একত্রে কত রান করলো?
তারা তোমার অনুশীলন খাতায় লিখবে, তারা একত্রে করলো, কতটা কেটে দাও, একত্রে করলো 120 যোগ 85 যোগ 67। এই যে 120 যোগ 85 যোগ 67, এই তিনটি সংখ্যা যোগ করলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। কেমন? এইবার 7 নম্বর গাণিতিক সমস্যাটা দেখো। দুইটি সংখ্যার যোগফল 8430। সংখ্যাটি তোমার মোট থাকবে, এটা হচ্ছে যোগফল, তোমার দৃষ্টি থাকবে এখানে। এই সংখ্যাটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল, তাদের মধ্যে একটি সংখ্যা 5275, অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যার একটি সংখ্যা 5275, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি তো আমরা জানি না, অপর সংখ্যাটি জানি না। তো আমরা দেখো ধরি অপর সংখ্যাটি শূন্যস্থান ফাঁকা ঘর দিয়ে আমরা চিহ্নিত করি। অপর সংখ্যাটিকে এরকম ফাঁকা ঘর দিয়ে তোমরা প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে শূন্যস্থান পূরণের অঙ্ক শিখেছ। এটা সহজ একটা কৌশল। তুমি দেখো অপর সংখ্যাটি এরকম ফাঁকা ঘর দিয়ে ধরো, অপর সংখ্যাটি এরকম শূন্য ফাঁকা ঘর দিয়ে চিহ্নিত করি। যদি তাই হয় তাহলে আমরা দুটি সংখ্যার যোগফল কিভাবে পাই, গাণিতিক বাক্যটা কিভাবে তৈরি করি দেখো। একটি সংখ্যা তোমার বইয়ে দেওয়া আছে 5275 যোগ অপর সংখ্যা, একটি সংখ্যা 5275 এবং অপর সংখ্যাটি হচ্ছে ফাঁকা ঘর। এই দুইটি সংখ্যার যোগফল 8330, তাই তো? 8430। এখন তোমরা জানো দুটি যদি এরকম হয়, দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে, অপর সংখ্যা বের করতে গেলে অর্থাৎ যোগের অঙ্কে এই শূন্যস্থান খালি ঘরের মান বের করতে গেলে ওই যোগফল থেকে আমরা একটি সংখ্যা বিয়োগ করি, তাই তো? যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করি, যোগফল থেকে এই যে একটি সংখ্যা আমরা বিয়োগ করে বিয়োগফল যেটা পাবো দেখো। 5 কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 7 আর 1 8, কত হলে 3কে 13 ধরবো, 8 কত হলে 13 হবে? 8-এর পর থেকে কোনো 9, 10, 11, 12, 13, অর্থাৎ 5 হলে হাতে 1, 3কে 13 ধরেছি, হাতে 1 আছে, 2 আর 1 3, 3 কত হলে 4 হবে? 1 হলে, তাই তো? এবার 5 কত হলে 8 হবে? 5-এর পর থেকে কোনো 6, 7, 8। কেমন? এর পরবর্তী গাণিতিক সমস্যাটা আমরা দেখি। তাহলে নির্ণয় যে অপর সংখ্যাটি 3155। এবার 8 নম্বর সংখ্যাটি দেখি। অজয়বাবু বাজারে 4250 টাকা নিয়ে গেলেন, বাজার করবেন, বাজারে নিয়ে গেলেন 4250 টাকা। এই টাকাটা তার পকেটে ছিল। বাজার করার পর, খরচ করার পর, চাল ডাল তেল লবণ কেনার পর তার কাছে অবশিষ্ট রইল 890 টাকা। এই টাকা ছিল রইল তার কাছে, বাকি রইল, অবশিষ্ট রইল। তিনি কত টাকা খরচ করেছেন? এই তো তিনি কত টাকা খরচ করেছেন, আমরা কত টাকা খরচ করেছি সেটা তো জানি না। ধরি তিনি খরচ করেছেন, এটা ফাঁকা ঘর দিয়ে চিহ্নিত করি, তিনি খরচ করেছেন এত টাকা। তাই যদি হয় তাহলে আমরা গাণিতিক বাক্যটা তৈরি করি। খরচ করার যদি শূন্যস্থান করি, তিনি বাজারে নিয়ে গিয়েছিলেন 4250 টাকা। তো 4250 টাকা থেকে তিনি যে টাকাটা খরচ করেছেন সেটা যদি বিয়োগ করি তাহলে তার কাছে অবশিষ্ট রইল 890 টাকা, তাই তো? বাক্যটা বুঝতে পেরেছ? তিনি এই টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন, এই টাকাটা খরচ করলেন, খরচ করার পর তার কাছে অবশিষ্ট রইল এটা। শূন্যস্থানের এই ধরনের সমস্যাগুলো আমরা আগে সমাধান করতে শিখেছি। এখন দেখো কী করব। তোমরা জানো বিয়োগের অঙ্কে সবচেয়ে বড় সংখ্যা সেটাকে আমরা বলি বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করি তাকে বলে বিয়োজ্য, আর হচ্ছে বিয়োগফল। তো শূন্যস্থান বা খালি ঘর এটা হচ্ছে বিয়োজ্য, মূলত বিয়োজ্য বের করতে বলেছে, তাই তো? এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, বিয়োগফল ছোট সংখ্যাটি বের করতে বলছে বা বিয়োজ্য বের করতে বলছে। তো বিয়োজ্য বের করার সূত্র আমরা জানি, বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল, বা বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করি। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মনে আছে। তোমার এই গাণিতিক বাক্যটা তৈরি করাটাই
তোমার সবচেয়ে সহজ কৌশল, এবং এই পর্যন্ত করতে পারলেই তোমার অঙ্কটা মূলত হয়ে যাচ্ছে। এখন তুমি খালি ঘরের মান বের করতে গেলে বাকি তোমাকে এখানে তো বিয়োগ করতে হবে। শূন্য কত শূন্য হবে, শূন্য শূন্য। নয় কত হলে 5কে 15 ধরবো, 9 কত হলে 15 হবে। 9-এর পর থেকে কোনো 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 6 হলে হাতে থাকে 1। 5কে যেহেতু 15 ধরেছি, আমার হাতে 1 আছে, ওই হাতের 1 8-এর সাথে যোগ করলে 8-এর 1 9। 9 কত হলে 2কে 12 ধরবো, 9 কত হলে 12 হবে। 9-এর পর থেকে 10, 11, 12, 3, হাতে থাকে 1। 1 কত হলে ওই 1 মনে মনে আমরা এইখানে ধরবো। 1 কত হলে 4 হবে, তাই তো? 1-এর পর থেকে 2, 3, 4, 3 হলে কেমন? এবার দেখো, অর্থাৎ তিনি এখানে মোট খরচ করেছেন 3,360 টাকা। এবার 9 নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা দেখব। দুইটি সংখ্যার বিয়োগফল, আমার এইখানে মনোযোগ দাও, দুইটি সংখ্যার বিয়োগফল 930। তার মধ্যে ছোট সংখ্যাটি এত 1555। বড় সংখ্যাটি নির্ণয় করো। আবারও তোমাদের মনে করে দিই, দুইটি সংখ্যার বিয়োগফল, বড় সংখ্যা ছোট সংখ্যা। বড় সংখ্যাকে আমরা বলি বিয়োজন, ছোট সংখ্যাকে বলি বিয়োজ্য। আমরা ধরি বড় সংখ্যাটি এরকম খালি ঘর দিয়ে ধরলাম। তাই যদি হয় তাহলে গাণিতিক বাক্যটা আমরা কি লিখতে পারি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করেছি। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল আমি 930 পাই। তুমি তোমার পাঠ্য বইয়ের প্রশ্নটা আবার পড়ে দেখো। দুইটি সংখ্যার বিয়োগফল 930, তার মধ্যে ছোট সংখ্যাটি এত। আমরা বাক্যটি সাজিয়েছি, বড় সংখ্যাটি যদি এরকম খালি ঘর ধরি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, তাহলে বিয়োগফল 930 পাই, তাই তো? বিয়োজন বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। বিয়োজন বা বড় সংখ্যাটি বের করতে বললে আমরা বিয়োজ্য আর বিয়োগফল যোগ করি। সূত্রটা তোমরা নিশ্চয়ই শিখে ফেলেছ। ছোট সংখ্যাটি এবং বিয়োগফল বা বিয়োজ্য এবং বিয়োগফল যোগ করি, যোগফলটাই আমার বড় সংখ্যা। 0 আর 5 যোগ করে 5, 3 আর 5 যোগ করে আমরা পাচ্ছি 8, 9 এবং 5 যোগ করে পাচ্ছি 14। হাতে থাকে 1, 1-এর সাথে এই 1 যোগ করে 2, অর্থাৎ বড় সংখ্যাটি 2485। কেমন? এবার দেখো 10 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব। মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। এই তো, তিনি চাউল কিনতেও খরচ করেছেন, মাছ কিনতেও খরচ করেছেন, সবজি কিনতেও খরচ করেছেন। তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তিনি মোট কত টাকা খরচ করেছেন সেটা আগে আমরা বের করব। মোট খরচ করেছেন, চালের দাম, মাছের দাম, সবজির দাম। মোট খরচটা আমরা আগে বের করব। হ্যাঁ, 0 0 আর 5 যোগ করে পাচ্ছি 5, 5 আর 3 যোগ করে 8, 8 আর 7 যোগ করে 8 7 15, 15-র 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 3 12। অর্থাৎ তিনি মোট খরচ করেছেন 1255 টাকা, 1255 টাকা। এবার তিনি বাজারে নিয়ে গিয়েছিলেন 1500 টাকা, 1500 টাকা। তিনি বাজারে নিয়ে গিয়েছিলেন 1500 টাকা, তার মধ্যে খরচ করলেন 1255, তাই তো? বাজারে যে টাকাটা নিয়ে গিয়েছিলেন সেই টাকা দিয়ে মোট খরচটা যদি বিয়োগ করি সেই টাকা থেকে, তাহলে আমরা তার কাছে অবশিষ্ট কত রইল সেটা পেয়ে যাব। আমরা বিয়োগ করে ফেলি। 5 কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 5 আর 1 6, কত হলে 10 হবে? 4 হলে, তাই তো? 6-এর পর থেকে কোনো 7 8 9 10, 4 হলে হাতে 1, 2 আর 1 3, 3 কত হলে 5 হবে? 2 হলে, 3-এর পর থেকে 4 5। এবার 1 থেকে 1 বিয়োগ করে 0, 0 এখানে আমরা নাও লিখতে পারি। অর্থাৎ তার কাছে অবশিষ্ট রইল 245 টাকা। কেমন? এইবার দেখো 12 নম্বর গাণিতিক সমস্যাটা। রুমার 825 টাকা আছে। রুমার কাছে 825 টাকা আছে।
রুমার থেকে আনুর 215 টাকা কম আছে, কম, অর্থাৎ রুমার টাকা থেকে যদি 215 টাকা বিয়োগ করি তাহলেই আনুর টাকা পেয়ে যাব। খেয়াল করো, রুমার টাকা থেকে আনুর 215 টাকা বেশি আছে, এই কম আছে, তাই রুমার টাকা যেহেতু দেওয়া আছে, রুমার টাকা থেকে যদি 215 টাকা বিয়োগ করি তাহলে আমি আনুর টাকা পেয়ে যাব, তাই তো? এবার দুইজনের টাকা একত্রে রাখলে তপুর টাকা সমান হয়। আগে আমরা এখানে রোমা আর আনু এই দুইজনের টাকা যদি একত্রে করি তাহলে তপুর টাকা সমান হয়। আগে আমরা আনুর টাকা বের করি, তারপরে আমরা তপুর টাকা বের করব। আনুর টাকা বের করি কীভাবে দেখো, রোমার আছে 825 টাকা, এটা তুমি তোমার অনুশীলন খাতায় লিখতে পারো। রোমার থেকে আনুর কম আছে 215 টাকা, সেটাও লিখতে পারো। লেখার পর সুতরাং আনুর আছে, রোমার টাকা থেকে 215 টাকা বাদ দেব, তাহলে আনুর টাকা পেয়ে যাব। 5 কত হলে 5 হবে, 0 হলে 1, কত হলে 2 হবে, 1 হলে 2, কত হলে 8 হবে, 2 এর পর থেকে গুণ 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ আমার আঙ্গুলে দেখতে পাচ্ছি 6 ঘর, এত টাকা। এইবার আমি এখন জানি রোমার আছে 825 টাকা আর আনুর আছে 610 টাকা। সুতরাং তপুর আছে দুজনের টাকা একত্রে করলে আমি তপুর টাকা পাবো। এই রোমার টাকা যোগ, একত্রে করা মানে যোগ করা, আর এই আনুর টাকা, তাহলেই আমরা দুটো যোগফল পাচ্ছি তপুর টাকা। যোগ করো 0 আর 5 যোগ করে পাচ্ছি 5, 1 এবং 2 যোগ করে পাচ্ছি 3, 6 এবং 8 যোগ করে পাচ্ছি 14, অর্থাৎ তপুর আছে 1435 টাকা। কেমন? এবার দেখো 11 নম্বর গাণিতিক সমস্যা। তোমরা তোমাদের অনুসরণ খাতায় অঙ্ক করার সময় ভিডিওটা দেখছো, তোমরা আগে ভালো করে বুঝে নাও। যদি প্রয়োজন হয় কোনো জায়গায় পজ দিয়ে থামিয়ে তুমি তোমার অঙ্ক বই থেকে প্রশ্নটা ভালো করে দেখে নিজের অনুশীলন খাতায় অঙ্কটা করে ফেলবে, তারপর মিলিয়ে দেখবে তুমি ঠিকঠাক করেছো কিনা। কেমন? যে কোনো জায়গায় ভিডিও চলাকালীন যে কোনো সময় তুমি পজ দিয়ে ভিডিওটা থামিয়ে অঙ্কটা ভালো করে দেখে তুমি তোমার অনুশীলন খাতায় করে ফেলবে। এবার দেখো 13 নম্বর গাণিতিক সমস্যাটা। একটা বাগানে 276টি পেয়ারা গাছ, 45টি আম গাছ, তাহলে মোট কতটি গাছ আছে? মোট 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 মানে যোগ, তাহলে বাগানে মোট গাছ আছে, হ্যাঁ আমি অনুশীলন খাতায় এখান থেকে লিখব, বাগানে মোট গাছ আছে 276 যোগ 45, হ্যাঁ এই দুটি সংখ্যার যোগফলই হচ্ছে বাগানের মোট গাছের সংখ্যা। এবার চলো 14 নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে ছেলে আর মায়ের গল্প। ছেলের বয়স 18 বছর, মায়ের বয়স 52 বছর। 10 বছর পর তাদের মোট বয়স কত হবে? 10 বছর পর ছেলের বয়স কত হবে সেটা তো জানি না, 10 বছর পর মায়ের বয়স কত হবে সেটাও জানি না। যদি জানতাম 10 বছর পর ছেলের বয়স এত বছর এবং 10 বছর পর মায়ের বয়স এত বছর, তাহলে দুটো যোগ করে আমি তাদের মোট বয়স বের করতে পারতাম। এখন যে বয়স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বর্তমান বয়স, 10 বছর পরের বয়স আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করে নিব দেখো, 10 বছর পর ছেলের বয়স কত হবে? ভবিষ্যতের বয়স, পরের বয়স যোগ করতে হয়। যদি বলতো 10 বছর পূর্বে ছেলের বয়স কত ছিল, তখন কিন্তু আমরা এখানে বিয়োগ করতাম, 18 বিয়োগ 10 লিখতাম। পূর্বের বয়স বের করতে গেলে বিয়োগ করতে হয়, আর ভবিষ্যতে বা পরবর্তী কোনো সময়ের বয়স বের করতে গেলে যোগ করতে হয়, এটা জান। 10 বছর পরে ছেলের বয়স হবে 18 আর 10 যোগ করে আমরা পাচ্ছি 28 বছর। একই রকমভাবে 10 বছর পর মায়ের বয়স হবে 52 যোগ 10, অর্থাৎ 62 বছর, তাই তো? তাহলে তাদের মোট বয়স কত হবে তখন? 10 বছর পর তাদের মোট বয়স হবে এই ছেলের বয়স আর এই যে মায়ের বয়স, দুটো যোগ করব, 28 যোগ 62, এই দুটো বয়স যোগ করলেই 10 বছর পর তাদের মোট বয়সটা পেয়ে যাব। যোগ করি 10 আর 2, 8 2 যোগ করে হচ্ছে 10, 0 হাতে 1, 6 আর 1 7, 7 আর 2 9, অর্থাৎ 10 বছর পর মা এবং ছেলের মোট বয়স হবে 90 বছর। কেমন? এবার দেখো তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর সমস্যাটা সমাধান করব। 11 নম্বর
11 নম্বর সমস্যাটা সমাধান করব। একটা মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল। মুরগির খামারে আগের থেকেই 950টি বাচ্চা ছিল। এর থেকে 532টি বাচ্চা বিক্রি করা হলো। বিক্রি করলে কমে গেল, বাদ হয়ে গেল। যখন কোনো সংখ্যা কমে যায়, কোনো কিছু কমে যায়, তখন আমরা করি বিয়োগ। অর্থাৎ 950 থেকে 532 বিয়োগ। হ্যাঁ, বিয়োগ করলে খামারে এখন কতটি বাচ্চা থাকলো সেটা আমরা জানি। এইবার তারপরে আবার ওই খামার থেকে 442টি, মানে ওই খামারে আরও নতুন 442টি মুরগির বাচ্চা কিনে আনা হলো, বাইরে থেকে আবার কিনে আনা হলো। মুরগির খামার মুরগির বাচ্চা বিক্রি করবে, মুরগির বাচ্চা কিনবে, তারা এভাবেই তাদের ব্যবসা পরিচালনা করে, তাই তো। 950টি মুরগির বাচ্চা ছিল, তার থেকে 532টি বাচ্চা বিক্রি করলো, আবার নতুন করে 532টি বিক্রি করার পরে 420টি নতুন মুরগির বাচ্চা কিনলো। এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে এইটা আমি তোমাদের খুব সহজ করে শেখানোর চেষ্টা করছি। এখন খামারে মুরগির বাচ্চা আছে, তোমরা লেখো, এখন ওই খামারে মুরগির বাচ্চা আছে। আগে 950টি ছিল, তার থেকে 532টি বাচ্চা বিক্রি করা হলো, তাই এখানে আমরা বিয়োগ করেছি। 532টি বাচ্চা বিক্রি করা হয়েছে বলে বিয়োগ করেছি। আবার এর সাথে সাথেই 420টি নতুন বাচ্চা কেনা হয়েছে বলে আমরা এখানে যোগ করেছি। যখন বিক্রি করা হয় তখন বিয়োগ, যখন নতুন কেনা হয় তখন হচ্ছে যোগ। এখানে এই যে বাক্যটিতে একসাথে বিয়োগ এবং যোগ দুটো কাজ একসাথে আছে। দুটো কাজ একসাথে তো করা যাবে না, আমরা দুই ধাপে করব। আগে বিয়োগের কাজটা করব। আগে কি করব, এই দুটি সংখ্যার বিয়োগের কাজ করি। যেমন 2 কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 3 কত হলে হাতের 1 আছে, 3 আর 1 4, 4 কত হলে 5 হবে, 1 হলে, এই তো হাতে কিছু নেই। 5 কত হলে 9 হবে, 4 হলে। এই যে যোগ চিহ্নটা এখানে দাও, এই যে 420 এখানে লিখো। এবার এই দুটি সংখ্যা যোগ করব। 0 আর 8 যোগ করে 8, 2 আর 1 যোগ করে 3, 4 আর 4 যোগ করে 8, তাই তো। এখন খামারে মোট বাচ্চা আছে 838টি। কেমন, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আবার এটা নিয়ে আলোচনা করি, যেহেতু এটা অন্যরকমভাবে করা হয়েছে। তোমরা তৃতীয় শ্রেণীতে উঠে এরকম সৃজনশীল প্রশ্ন সমাধান করবে। তোমাদের এই যে ভাষাগুলো তৈরি, এই ভাষা তৈরিটাতেই সবচেয়ে বেশি অসুবিধা হয়। এই জন্য খুব সহজ করে করার চেষ্টা করেছি। তোমার বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে এবং যেই প্রশ্ন করেছে, তুমি সরাসরি ওই প্রশ্নের ভাষাতেই তোমার উত্তরটা করার চেষ্টা করো। তো এখন ওই খামারে কতটি মুরগির বাচ্চা আছে, এখন ওই খামারে আমরা এটা দেখে লিখলাম খামারে কতটা মুরগির বাচ্চা আছে। এবার মুরগির বাচ্চা ছিল 950টি এবং 532টি বাচ্চা বিক্রি করা হলো, তাই বিয়োগ করেছে। এবং একই সাথে আরও 420টি নতুন বাচ্চা কেনা হলো, তাই যোগ করেছি। নতুন বাচ্চা কিনলে মুরগি তো বেড়ে গেল, তো যোগ। এখন বিয়োগ এবং যোগ দুটো কাজ একসাথে করা যায় না, আমরা আগে বিয়োগের কাজ করব, তারপরের ধাপে যোগের কাজ করব, তাই তো। বিয়োগ করতে গিয়ে আমরা বিয়োগফল পেলাম হচ্ছে 418, এই দুটি সংখ্যার বিয়োগফল, আর যোগ 420 পরের ধাপে করার জন্য আমরা রেখে দিয়েছিলাম। পরের ধাপে গিয়ে এই দুটি সংখ্যার যোগ করে আমরা পেলাম 838। কেমন, অর্থাৎ খুব সহজে ওই খামারে এখন মুরগির কতটি বাচ্চা আছে আমরা পেয়ে গেলাম। এবার তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর গাণিতিক সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জন্য 9,500 টাকা প্রয়োজন। সরকার অনুদান হিসেবে 4,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 2,000 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ 9,500 টাকা প্রয়োজন, সেই প্রয়োজনে সরকারি অনুদান হিসেবে 4,500 টাকা দেওয়া হলো এবং একই সাথে বিদ্যালয়ের তহবিল থেকে 2,000 টাকা দেওয়া হলো। তাহলে মোট কত টাকা দেওয়া হলো? মোট দেওয়া হয়েছে 4,500 টাকা, 2,000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 0 আর 0 0 আর 0 0, এই 0 আর 5 যোগ করে হচ্ছে 5, 2 আর 4 যোগ করে পাচ্ছি 6, এত টাকা। তাহলে 6,500 টাকা তাদের মানে সংগ্রহ করা হলো।
কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার জন্য তো 9,500 টাকা দরকার, তাহলে আরও টাকা লাগবে। তখন আরও প্রয়োজন 9,500 বিয়োগ 6,500, যে টাকাটা আমরা পেয়ে গেছি। এবার বিয়োগ করো, তাহলে আরও কত টাকা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। 0 0 5 0 6 কত হলে আরও 3,000 টাকা প্রয়োজন। আরও 3,000 টাকা হলে তখন আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারবো। তো সবাই আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নিশ্চয়ই তোমরা আলোচনাটা উপভোগ করেছ। তোমরা নিজেদের অনুশীলন খাতায় অঙ্কগুলো করে ফেলার চেষ্টা করো। কেমন? খোদা হাফেজ।